আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, প্রত্যেক পিতা এবং মাতা সে সঙ্গে প্রত্যেক অভিভাবকই চান তার কন্যা সন্তান যেন থাকে নিরাপদে, যেন কেউ তার ইজ্জত নিয়ে টানাহেচড়া না করে, যেন সে ধর্ষণের মতো কিংবা যৌন নির্যাতনের মতন এরকম গহীরত কাজের শিকার সে না হয়ে যায়। সেজন্যই আমরা সবাই শিক্ষিত হওয়ার চেষ্টা করি এবং সন্তানকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করি। এরপরেও বিভিন্ন সময় আমাদের কন্যা সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকের দ্বারা, তার আশেপাশের লোকজনের দ্বারা কিংবা তার সহপাঠীদের দ্বারাও এরকম গর্হিত কাজের শিকার হয়ে থাকে। এর কারণগুলো কি কি হতে পারে? আমরা কোন কোন বিষয়গুলো অবলম্বন করলে এখান থেকে নিস্তার পেতে পারি? আজকের শিক্ষা সংলাপের সপ্তম এই পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ, আজকের সপ্তম পর্ব। সপ্তম পর্বের প্রতিপাদ্য বিষয় হল শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের যৌন নির্যাতন, কারণ ও প্রতিকার। আমাদের আজকের অতিথি হিসাবে আছেন মাসিক আত-তাহরিকের সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনুষ্ঠানে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, অবশ্যই আপনি দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করবেন। সে সঙ্গে জানাবেন কে কোন স্থান থেকে দেখছেন। যদি এ সংক্রান্ত আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্টে করতে পারেন। চলুন আজকে আমরা আমাদের অতিথির কাছ থেকে সপ্তম পর্বের সমস্ত বিষয়গুলো জানি এবং জ্ঞান আহরণ করার চেষ্টা করি। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের আজকের শিক্ষা সংলাপের সপ্তম পর্বের সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং দোয়া করি যেন মহান প্রভু এর বিনিময়ে আমাদের সবাইকে ইহপরকালে শান্তি ও মুক্তি দান করেন। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। স্যার, তাহলে আজকে আমরা আলোচনা করব শিক্ষাঙ্গনে যৌন নির্যাতনের শিকার যে হচ্ছেন শিক্ষার্থীরা, সেই বিষয়ে কোন কোন কারণগুলো এখানে আসে এবং এখান থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি। প্রথম যে বিষয়টা জানতে চাইবো সেটা হলো যে আমাদের ছেলে মেয়ে একসঙ্গে শিক্ষা ব্যবস্থা চালু আছে, যেটাকে আমরা সহশিক্ষা বলে জানি। যেখানে একজন নারী শিক্ষার্থী তার অপর যে সহশিক্ষার্থী আছে পুরুষ শিক্ষার্থী, তাকে দেখতে পাই এবং তার সঙ্গে কথাবার্তা বলার সুযোগ পাই। এখন এই কথাবার্তা বলার সুযোগ পাওয়া, একে অপরকে দেখা এবং খোশ গল্প করা, এই সমস্ত বিষয়গুলো তাদেরকে যৌন নির্যাতনের দিকে কিংবা এই ধর্ষণের মতো দিকে উস্কে দিচ্ছে কিনা, বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে দেখুন, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু নয়, সারা বিশ্বের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাবো যে নারী পুরুষ সাধারণত বিপরীত লিঙ্গর প্রতি তারা আকৃষ্ট থাকে। আর এসব কারণে যত দুর্ঘটনা ঘটছে সেগুলি আমাদের চোখের সামনেই ঘটছে। আমরা দেখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের একটা উচ্চ শিক্ষাঙ্গনের এই জায়গায়ও এই সহশিক্ষার কারণে সেখানে ধর্ষণের সেঞ্চুরির মতো ঘটনা ঘটলো। জি, কিন্তু তারপরও আমাদের দেশের যারা কর্তা ব্যক্তিরা আছেন বা আমাদের দেশের সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা ওইভাবে নেয়নি। যদি ওইভাবে নিতেন তাহলে কিন্তু এই বিষয়ে কি করা যায়, কি প্রতিকার হতে পারে সে বিষয়ে তারা চিন্তাও করছে, চিন্তাভাবনা করছে। শুধু মাদ্রাসায়, শুধু বিশ্ববিদ্যালয়ের মতো অঙ্গনেই নয়, আমরা দেখি সোনাগাজীতে যে মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ছাত্রীর যে শ্লীলতাহানি হলো এবং তার মাধ্যমে সেই ছাত্রীর শেষ পরিণত হলো পুড়িয়ে মারা। তো ওখানেও এই যে যৌন হয়রানির যে শিকারটা হলো, এটাও হলো কিন্তু এই সহশিক্ষা বা একসাথে অবস্থানের কারণেই কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। আর যখন একজন শিক্ষার্থী আর একজন পুরুষ এবং মহিলা, অর্থাৎ একজন বালক এবং বালিকা কিংবা একজন স্টুডেন্ট, সে পুরুষ এবং মহিলা একসাথে যখন থাকে তখন তার মধ্যে এই দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক হয়ে যায়। এটা স্বাভাবিক হয়ে যায়। একসাথে অবস্থান করলে তার মধ্যে ভাব বিনিময়, একসাথে বসে ক্লাস করা, একসাথে গল্প করা, এইসব ঘটনাগুলির মধ্য দিয়েই কিন্তু এসব ঘটে। সেজন্য এইগুলি থেকে আমাদের সচেতন হওয়া দরকার এবং এগুলি থেকে আমাদেরকে যথাযথ শিক্ষা নেওয়া দরকার, যাতে করে আমাদের এই দেশে এই পরিবেশটা পরিবর্তন করা যায়, এটা এরকম না ঘটে সেই জন্য ব্যবস্থা করা দরকার। বাংলাদেশে অব্যাহতভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর সেই তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ওইভাবে বাড়ছে না। তো এখনকার এই প্রেক্ষাপটে আমাদের জন্য এই সব পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের যেটা আমরা প্রস্তাব রাখতে পারি সেটা হলো যে একই শিক্ষা প্রতিষ্ঠানে 2টা শিফটিংয়ের ব্যবস্থা করা, যাতে করে এক শিফটে ছেলেরা পড়বে, এক শিফটে মেয়েরা পড়বে। তাহলে ছেলেদেরা যখন পড়বে তখন সব শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবই ছেলে থাকবে,
ওখানে কোনো নারী থাকবে না। আবার যখন মেয়েরা পড়বে তখন ওই শিফটে সবই পরিচালক থেকে শুরু করে একেবারে হেডমিস্ট্রেস বা অধ্যক্ষ থেকে শুরু করে নারীরাই থাকবে, কর্মচারী কর্মকর্তা যা আছে সব নারীরা থাকবে। তাহলে দেখা যাবে যে আমাদের এই পরিবেশটা চেঞ্জ হবে। কারোর সাথে কারো যখন দেখা সাক্ষাৎ হবে না তখন কিন্তু এগুলি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের ছেলেরা, আমাদের যারা সন্তানরা আছে তারা কিন্তু একটা সুন্দর পরিবেশ পাবে। আর এই পরিবেশ যখন পাবে তখন ওর লেখাপড়ায় যেমন মন বসবে, ঠিক তেমনিভাবে তার মনটা অন্যদিকে যাবে না, অন্যদিকে যাবে না। তখন কিন্তু এই পরিবেশটা চেঞ্জ হওয়া সম্ভব। জি, তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে সহশিক্ষার কারণে আমাদের পড়াশোনার যে মন মানসিকতা সেটা অন্যদিকে যেতে পারে এবং এটা একই সঙ্গে যৌন উস্কানিমূলক একটা কাজ করে দিতে পারে। অবশ্যই করতে পারে। যেমন ধরুন, এর সাথে আমি আরেকটা যোগ করি, যেমন ধরুন যে যানবাহনে মানুষ কত সময় থাকে, যানবাহনে কিন্তু খুব নির্দিষ্ট সময় মানুষ থাকে, তাই না? অল্প সময়। তারপর আমাদের বাংলাদেশে যানবাহনে যে দুর্ঘটনা ঘটছে এটা তো আমাদের সবারই জানা, ঘটছে না? এমনকি ধর্ষণের ঘটনা ঘটার পরেও আবার দেখা যায় যে তার জীবনের উপর হুমকি চলে আসে, মানে মেরেও ফেলছে। তাহলে এই যানবাহনে একটা নির্দিষ্ট সময়, সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে, সেখানেও যদি এই ঘটনা ঘটে তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে ছেলে তারা কিন্তু অনেকক্ষণ থাকে, একাধিক দিন থাকে। হ্যাঁ, মানে ধারাবাহিকভাবে থাকে। 365 দিনের মধ্যে ছুটিগুলি বাদ দিয়ে সব দিনই তারা থাকে। এবং সেখানে একটা বড় সময়, একবারে সকাল 10টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত কোনো ক্ষেত্রে, বা কোনো ক্ষেত্রে তারও চেয়ে বেশি থাকা, এই সবগুলি কিন্তু আসলে এই ধরনের কাজগুলিকে উস্কে দেয়। আর সেই সাথে যেমন শুধু শিক্ষার্থী নয়, যখন একসাথে থাকে তখন কিন্তু দেখা যায় যে কোনো শিক্ষকই কিন্তু, যারা এই ধরনের দুষ্ট চরিত্রের শিক্ষকরা, তারাও কিন্তু ছাত্রীদের হয়রানি করে। তাহলে এগুলি কখন থেকে? যখন সহ অবস্থান থাকে, একসাথে থাকছে, ছাত্র শিক্ষক, ছাত্র ছাত্রী একসাথে থাকছে, তখন এই ঘটনাগুলি ঘটছে। সুতরাং এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য অবশ্যই কর্তৃপক্ষকে বিশেষভাবে খেয়াল করা দরকার। এবং এক্ষেত্রে সরকারের যথেষ্ট ভূমিকা রাখা প্রয়োজন, অবশ্যই শিফটিং ভাবে শিক্ষা ব্যবস্থা চালু করাটা। জি, ইনশাআল্লাহ শিফটিং ভাবে অথবা পৃথকভাবে চালু করলো। জি, চালু করা। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের 7ম পর্বের প্রতিপাদ্য বিষয় হলো শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের যৌন হয়রানি, কারণ ও প্রতিকার। আমরা একটি বিষয় জানলাম, এরপরে আমরা যে বিষয়ে জানতে চাইবো সেটা হচ্ছে যে যুগান্তর পত্রিকা বলি কিংবা অন্যান্য পত্রিকা বলি, সে সমস্ত পত্রিকাগুলোর অনেক দিনের একটা নিউজ হচ্ছে যে সেইখানে পড়াতে গিয়ে শিক্ষার্থীকে শিক্ষক ধর্ষণ করেন। আবার বিভিন্ন পত্রপত্রিকার নিউজ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকদের অপেক্ষাকৃত বয়স কম, তাদের দ্বারাই শিক্ষার্থীরা বেশি এরকমভাবে যৌন যে নির্যাতনের বিষয়টা আছে সেইখানে তারা আক্রান্ত হয়ে যান। একজন শিক্ষক এবং নারী শিক্ষার্থী উভয়ের মধ্যে হিজাব মেনটেন করার বিষয়টা যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। দেখুন, হিজাব কিন্তু আসলে এটা এমন কোনো বিষয় না যে মানলে মানলাম, না মানলে না মানলাম, বিষয়টা এমনটা নয়। কিন্তু এটা কিন্তু একটা ফরজ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে প্রথমত পুরুষদেরকে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, হে মুহাম্মদ তুমি মুমিনদেরকে বলে দাও, মুমিন পুরুষদেরকে বলে দাও, তারা যেন তাদের চোখগুলিকে অবনমিত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। তাহলে প্রথমেই নির্দেশ হলো পুরুষের প্রতি। তাহলে পুরুষ যখন তার চোখটাকে অবনমিত রাখবে, নিম্নগামী রাখবে, সে যখন হারামের দিকে তাকাবে না, তখন কিন্তু এগুলি থেকে অনেকটাই বেঁচে থাকা সম্ভব। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু দেখা যায় যে এখানে পুরুষ শিক্ষক সে মেয়ে ছাত্রীদেরকে পড়াচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলা শিক্ষিকা সে পুরুষ ছাত্রদেরকে পড়াচ্ছে, তাহলে এক্ষেত্রে পর্দা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এখন এখানে ইসলামের যে নির্দেশনা, উভয়কে পর্দা পশিদা মেনে চলা, আমি যে সূরা নূরের 30 নম্বর আয়াত বললাম, এর পরের আয়াতে কিন্তু আল্লাহ বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, হে মুহাম্মদ তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, দৃষ্টিকে অবনমিত রাখে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে এই যে লজ্জাস্থান হেফাজতের আগে যে জিনিসটা দরকার সেটা হলো আমার মুখমণ্ডলটাকে হেফাজত করা। একজন নারী তার মুখমণ্ডলটাকে ঢেকে রাখবে, যাতে করে মানুষ কিন্তু প্রথমে মুখ দেখে, তারপরে কিন্তু সে অন্য কিছু দেখে। মুখ দেখে যদি তার পছন্দ হয় তাহলে সে কিন্তু দেখতেই থাকে, আর যখন মুখ দেখার পরে তার পছন্দ না হয় তখন কিন্তু দৃষ্টি ঘুরিয়ে নেয়, তখন কিন্তু আর ওইদিকে তাকায় না। তাহলে এই মুখটা যখন ঢাকা থাকবে, নেকাব পরা থাকবে, তখন শিক্ষকের মনে কোনো কিছু দুষ্ট কিছু উদয় হলেও যেহেতু সে মুখ দেখতে পাচ্ছে না, তখন কিন্তু সে এগুলি থেকে অনেকটাই নিবৃত্ত হবে।
তাহলে এই জন্য দরকার যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি মেয়েরা থাকে এবং সেখানে যদি পুরুষ শিক্ষক থাকে, তাহলে সেই সব শিক্ষকের সামনে মেয়েরা যেন যথাযথ পর্দা প্রশিদা মেনে চলে তারা যেন ওখানে উপস্থিত হয়। আবার তারা যেন নিজের শালীন পোশাক পরিধান করে তারা যেন প্রতিষ্ঠানে আসে, যাতে করে তাদের ইজ্জত আবরু বা তাদের শরীরের অবয়বগুলি এগুলি প্রকট হয়ে পুরুষ শিক্ষকের কাছে প্রকাশ না পায়। এমনকি তার সাথে যে শিক্ষার্থীরা বসে বা তার পাশে বসে আলাদা বেঞ্চে বসে, তারাও যেন তার শারীরিক গঠনগুলি এগুলো অনুভব করতে না পারে, দেখতে না পায়, যাতে করে আল্লাহ বললেন না যে এতে করে তাদের মধ্যে অন্তরে বেঁধে আছে, তারা প্রলুব্ধ হবে। আল্লাহ কিন্তু বলছেন অন্যায়তে। তাহলে আমরা এইসব কাজ থেকে নিজেদেরকে হেফাজতের জন্য এই পর্দা প্রশিদা এটা কিন্তু একটা রক্ষা কবচ, নারী এবং পুরুষ উভয়ের জন্য। এক্ষেত্রে একটা বিষয়, অনেকেই বলেন যে শিক্ষক হলো পিতৃতুল্য কিংবা শিক্ষিকা হলেন মাতৃতুল্য। তাহলে যদি মাতৃতুল্য হয় শিক্ষক এবং পিতৃতুল্য হয়, সেই ক্ষেত্রে তারা পর্দা মেনটেন করার বিষয়গুলো তারা ওভাবে গুরুত্ব দেন না, যেহেতু পিতৃতুল্য। আবার এখানে আরেকটা কথাও চলে আসে যে যদি পিতৃতুল্য হয় কিংবা মাতৃতুল্য হয়, তাহলে কেন এরকম ধর্ষণের মতন ঘটনাগুলো ঘটে? জি, উত্তর তো এখানেই আছে। জি, আমরা দেখি এই যে একটু আগেই বললাম আমরা প্রথম দিকে যে নোয়াখালীর সোনাগাজীতে যে ঘটনা ঘটলো, তো সেখানে তো একজন শিক্ষক সে তার ছাত্রীকে শ্লীলতাহানি করলো এবং তাকে অলরেডি মেরেই ফেললো। তাহলে বাপ যদি হতো নিশ্চয়ই সে তার মেয়েকে এভাবে করতো না, এরকম করতে পারতো না। আর একটা জিনিস আপনি দেখবেন, যারা মাহরাম, এই মাহরামের প্রতি মাহরামের কোনো অনুভূতি জাগ্রত হয় না সাধারণত। আল্লাহ যাদেরকে মাহরাম বলছেন, অর্থাৎ যাদের সাথে বিবাহ হারাম, যে সমস্ত পুরুষের সাথে যে সমস্ত নারীদের বিবাহ হারাম, তার মধ্যে কোনো কিন্তু অনুভূতি জাগ্রত হয় না। আমি আমার মাকে দেখলে আমার মধ্যে কোনো অনুভূতি হবে? আমি আমার মেয়েকে যদি দেখি, তাহলে তারকে নিয়ে আমি কখনো কুচিন্তা করব? এটা কোশ্চেন কালো হতে পারে না, হয় না, এটা স্বাভাবিকভাবে হয় না। সুতরাং মাহরাম এটা শিক্ষক আর ছাত্রী পরিচয়, এটা মাহরাম নয়। আল্লাহ এটা বলেননি, রাসূল এই নির্দেশনা দেন নাই। তাহলে মাহরাম যেখানে সেখানে পর্দারও, তারপরও মাহরামের কাছেও পর্দার কিন্তু একটা সেখানে পর্দা না করলেও তার একটা সীমারেখা আছে। সে কতটুকু বের করবে, তাই না? কতটুকু খুলে রাখবে? স্বাভাবিকভাবে যতটা প্রকাশ পায়, হাতের কবজি পর্যন্ত কিংবা তার মুখমণ্ডল, এগুলি প্রকাশ পায়, এগুলি খুলে রাখবে। তার অর্থ হয়নি যে অশালীন পোশাক পরে সে মাহরামের সামনে যাবে, তাই না? মাহরামের সামনে যাবে। সুতরাং ইসলাম এই ধরনের শিক্ষক শিক্ষিকা সম্পর্ক কিংবা শিক্ষক ছাত্রী সম্পর্ক, শিক্ষিকা ছাত্র সম্পর্ক, এগুলি মাহরামের ক্ষেত্রে ইসলাম সমর্থন করে না। আর আমরা এতগুলি ঘটনা দেখার পরেও আমরা কি করে বলি যে শিক্ষক পিতৃতুল্য, ফলে তার সামনে পর্দা করার প্রয়োজন নেই? তাহলে শিক্ষক তো ধর্ষণ করতো না, জি, তাই না? আবার আমরা বলবো যে ম্যাডাম তো সে তো আমার মাতৃতুল্য, সুতরাং ম্যাডামের কাছে ছাত্রের এত পর্দা বসিতে করার দরকার ছিল না। তাই যদি না হতো তাহলে ম্যাডামের সাথে ছাত্রের বিয়ে হতো না। এসব ঘটনা অহরহ হচ্ছে। কিছুদিন আগে নাটোরে যে ঘটনাটা হলো, সেখানে একজন শিক্ষিকার সঙ্গে তার ছাত্রের বিয়ে হলো, পরবর্তী সময়ে তো শিক্ষিকা মারাই গেলেন। জি, বহু ঘটনা, এই ধরনের বহু ঘটনা আমাদের দেশে ঘটে। সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে এই সব ঘটনা ঘটে, কিন্তু সেগুলি আমাদের অনেক কিছু আমাদের দৃষ্টিগোচরে হয় না। তো সেজন্য আমরা এটা বলবো না যে এসবগুলো ঠুনকো যুক্তি। একটা ছেলে পড়াচ্ছে কিংবা একটা মহিলা ছাত্রকে পড়াচ্ছে, সেজন্য সে তার মা সমতুল্য হয়ে গেল। একজন পুরুষ একটা ছাত্রীকে পড়াচ্ছে, সেজন্য তার সন্তানতুল্য হয়ে গেল। এগুলি কোনো যুক্তি নয়। আমরা সর্বোপরি বলতে পারি, অবশ্যই একজন শিক্ষক এবং নারী শিক্ষার্থী, একজন পুরুষ শিক্ষার্থী এবং নারী শিক্ষক, তারা উভয়ের মধ্যে পর্দা মেনটেন করবেন এবং যতটুকু ইসলাম বৈধ ততটুকু খোলা রাখতে পারেন, বাকিটুকু তারা ঢেকে রাখবেন। এর বেশি অতিরিক্ত করতে গেলে দেখা যাবে এইটা অন্যদিকে গড়াবে এবং আস্তে আস্তে এটা যৌন নির্যাতন কিংবা ধর্ষণের দিকেও নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বিষয়গুলো এবং যারা এই পেশায় নিযুক্ত আছেন যেন এইরকম রোগে আক্রান্ত হয়ে না যান এবং অন্য কেউ যেন এই রোগে আক্রান্ত না হয়ে যায়, সেই দিকটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। স্যারের কাছে পরবর্তী যে প্রশ্নটি জানতে চাইবো সেটা হচ্ছে যে বর্তমানে আমরা আধুনিক যুগ বলি এবং এই আধুনিক যুগ বলে একজন ছেলে একজন মেয়ে তারা উভয়ের সঙ্গে অবাধ মেলামেশা করতে পারে, সেটা দিনে হোক রাতে হোক, কোনো এক নির্জন পরিবেশে হোক, বন্ধুবান্ধব বলে গ্রুপ স্টাডি করা হোক কিংবা পাড়ার অন্য ভাইরা হোক, অন্য মেয়েরা হোক, এরকমভাবে একটা আধুনিক যুগ বলে আমরা এটাকে আখ্যায়িত করছি এবং ছেলে মেয়ে উভয়ের মেলামেশাকে আমরা কেউই কঠিন কোনোভাবে দেখছি না। এই যে নারী পুরুষকে একসঙ্গে মেলামেশা করতে দেওয়া, গল্পগুজব করতে দেওয়া কিংবা পড়াশোনার নামে তাদেরকে একান্ত নির্জন হতে দেওয়া, এইটা আসলে যৌনতার দিকে নিয়ে যায় কিনা এবং এক পর্যায়ে এইটাই ধর্ষণের পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেয় কিনা?
আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি সেটা হলো শিক্ষাঙ্গনে যৌন নির্যাতন কারণ ও প্রতিকার। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শিক্ষক ছাত্র কিংবা ছাত্র তার সহপাঠীর সাথে আধুনিকতার দোহাই দিয়ে তারা বলছে যে আমরা তো একসাথে অবস্থান করব, একসাথে অবস্থান করতে পারি, আর তুমি তো আমার বন্ধুর মতোই, সুতরাং তোমার এত পর্দা বসিতে কী দরকার, কী দরকার। সুতরাং এই আধুনিকতার দোহাই দিয়ে তারা দেখা যায় যে একসাথে স্টাডি ট্যুর করে কিংবা কখনো শিক্ষা সফর করে, তাই না, শিক্ষা সফর করছে। আবার দেখা যায় যে নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি হোক বা কোনো গবেষণার বিষয় থাক, সেই সব বিষয়গুলি নিয়ে তারা একাকী কোনো কোনো ক্ষেত্রে রাত্রেও কিন্তু অবস্থান করে। তো এই সব বিষয়গুলি কি ইসলাম সমর্থন করে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। কোনো মেয়ে কোনো পুরুষের সাথে একত্রে অবস্থান করবে না, একাকী হবে না, যদি হয় তাহলে তার মধ্যে তৃতীয়জন হবে শয়তান। সুনানে তিরমিজির এই 1171 নম্বর এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, একজন নারী পুরুষ নির্জনে একাকী হলেই সেখানে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মন মানসিকতা তৈরি হয়। শয়তান এসে তাদের কুঁশকে দেয়, শয়তান এসে তার অশ্লীলতায় উদ্বুদ্ধ করে। তো সেক্ষেত্রে বন্ধু তো বন্ধুই, তাহলে বন্ধুর সাথে একসাথে থাকলে অন্য কিছু ঘটে যাবে, এটাই স্বাভাবিক। সেজন্য শয়তান যাতে প্ররোচিত করতে না পারে, এজন্য দরকার নির্জনে না হওয়া। পুরুষ যদি ছেলে স্টাডি করতে হয় তাহলে ছেলে ছেলের সাথে করবে, মেয়ে মেয়ের সাথে করবে, কিন্তু এটা কখনোই হবে না যে ছেলে মেয়ে একসাথে করবে, এটা আদৌ ইসলাম সমর্থন করে না। আর এই সব কারণেই কিন্তু দুর্ঘটনাগুলি ঘটে। সুতরাং এই আমরা গবেষণার দোহাই দিয়ে হোক আর আমরা গ্রুপ স্টাডির দোহাই দিয়ে হোক, যেটাই হোক না কেন, এটা হবে গ্রুপ স্টাডি, মেয়ে মেয়ে হবে, ছেলে ছেলে হবে, তাহলে এই ধরনের সব মানে ক্ষতির আশঙ্কা থাকবে না, আমরা এটাই বলবো। আর এখানে আরও একটা জিনিস দেখার দরকার, আমরা দেখি যে অনেক সময় এই যে গবেষণার জন্য যারা দিক নির্দেশনা করবেন, শিক্ষক থাকবে অথবা ম্যাডাম থাকবে, তাহলে ম্যাডাম ছাত্রীদের নিয়ে থাকলো, তাদের দিক নির্দেশনা দিলে সব করলো, আর শিক্ষক ছাত্রদের নিয়ে থাকলো, সে দিক নির্দেশনা দিলে সব করলো। এখন যদি ম্যাডাম যদি ছাত্রদের নিয়ে থাকে আর শিক্ষক যদি ছাত্রীদের নিয়ে থাকে, তাহলে এখানেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অবশ্যই রয়েছে। কারণ একটা নির্জন পরিবেশে তারা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে ফিল্ড ওয়ার্ক করার জন্য মাঠে যাবে, তারা একটা নির্জন জায়গায় থাকবে, সেখানে সবাই যে একসাথে অ্যাট এ টাইম থাকবে এটা কিন্তু হয় না, অনেক সময় আলাদা হয়ে যেতে পারে। সুতরাং এইগুলি এড়িয়ে চলার জন্য, শয়তান যেন কোনোভাবে আমাদেরকে প্ররোচিত করতে না পারে, সেজন্যই নির্জনতা এড়িয়ে চলতে হবে। ছেলে মেয়ে কখনো একাকী হবে না, বরং ছেলে ছেলে থাকবে, মেয়ে মেয়ে থাকবে। আজকে আমাদের দেশে যেখানে সমকামিতা ঘটে, ছেলে ছেলে তাই না, মেয়ে মেয়ে, সেখানে একটা ছেলে আর একটা মেয়ে নির্জনে থাকলে এখানে যে কোনো ঘটনা ঘটবে না এ কথা কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারে না। সুতরাং আমরা ইসলামের নির্দেশনা মেনে চলবো, তাহলে এর মধ্যে কল্যাণ পাওয়া যাবে। এর মধ্যে আমাদের জন্য দেহকালীন এবং পরকালীন কল্যাণ রয়েছে। এই রোগটা এত বেশি হয়ে যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আলিয়া মাদ্রাসাগুলোতে যে এখানে ফ্রি মিক্সিং আছে, সেইখানেও এরকমভাবে শিক্ষার্থীরা একে অপরে কিন্তু ধর্ষণের মতো গহির্ত কাজে তারা লিপ্ত হয়ে পড়ছে। আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন হবে। আমরা সবাই চাই যেন আমরা এরকম যৌন নির্যাতনের শিকার যেন কেউ না হই, এবং যেন আমাদের কন্যা সন্তানরা এরকমভাবে কোনো শিকার যেন তারা না হয়। আমরা যেমন সেটা চাইবো, আমরা একসঙ্গে এটাও চাইবো যে অবশ্যই যেন তারা এরকমভাবে মেলামেশা করতে না পারে এবং একে অপরের সঙ্গে এইরকম অবাধ বিচরণ যেন তারা করতে না পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ, আজকের 7ম পর্ব। 7ম পর্বের প্রতিপাদ্য বিষয় হলো শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের যৌন নির্যাতন, কারণ ও প্রতিকার। আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে অনেক চমৎকারভাবে জানছি, আলহামদুলিল্লাহ। আমরা আরও অনেক বিষয় জানার চেষ্টা করব। এ পর্যায়ে যে বিষয়ে জানতে চাইব স্যার, সেটা হচ্ছে যে দেখা যায় যে যখন কেউ ধর্ষণের শিকার হয় কিংবা যৌন হয়রানিমূলক কোনো কর্মকাণ্ডের শিকার হয়, যখন সে কর্তৃপক্ষের কাছে সে বিষয়ে অভিযোগ করে, নালিশ করে, তখন কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে সেটাকে গুরুত্ব দেন না, কিংবা যার সম্পর্কে অভিযোগটা দেওয়া হয় সে ব্যক্তি ক্ষমতাসীন দল কিংবা সেখানে তার প্রভাব প্রতিপত্তি থাকার কারণে তারা সেভাবে গুরুত্ব দেন না। আস্তে আস্তে তারা আরও ভিতরের দিকে চলে যায় এবং 1টা 2টা 3টা এরকম করতে করতে সে আরও খারাপ দিকে চলে যায়। এবং এটা নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে অনেক প্রকারের সংবাদ প্রচারিত হয়েছে, এমনকি খবরের কাগজেও লেখালেখিও হয়েছে। সর্বশেষ যেটা হলো, আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে একজন শিক্ষার্থী অবান্তিকা, সে কিন্তু এই অভিযোগ করে বিচার না পেয়ে এক প্রকার আত্মহত্যা করেছে। তো এখন এই যে সঠিক বিচার না হওয়াটা ধর্ষণে উদ্বুদ্ধ করার অন্যতম কারণ বলে আপনি মনে করছেন কিনা?
অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা অন্য জায়গায় হোক, যখন একজন মেয়ে ধর্ষিতা হয় কিংবা সে শ্লীলতাহানির ঘটনা ঘটে, তখন কিন্তু দেখেন আমাদের দেশের বিচার ব্যবস্থায় যদি বিষয়টা এমন হতো যে যখন কোনো মেয়ে অভিযোগ করছে, তখন তার এই অভিযোগগুলি শোনার জন্য যদি একজন মহিলা বিচারক থাকতো, কিংবা তার এই বিষয়গুলি শোনার জন্য যিনি শুনবেন তিনি যদি মহিলা হতেন, ম্যাজিস্ট্রেট মহিলা হতেন, তাহলে কিন্তু সে নির্দ্বিধায় তার বিষয়গুলি বলতে পারতেন, বলতে পারতেন, এবং একজন মেয়ে হিসেবে তিনিও ফিল করতে ফিল করতে পারতেন আসলে ঘটনাটা কতটুকু কতটুকু। কিন্তু বুঝতে পারতেন উনি। এখন যেহেতু একজন পুরুষের সামনে স্বাভাবিকভাবে একটা মেয়ে যে কোনো প্রশ্নের উত্তর দিতে কিন্তু সে স্বাচ্ছন্দ্য বোধ করে না, জি, ইতস্তত বোধ করবে। হ্যাঁ, তাহলে একজন বিচারকের সামনে আবার বিচারক দেখা যায় কিভাবে ঘটলো, এটা তাহলে কখন ঘটলো, কয়জন ছিল, কি অবস্থায় ঘটলো, তুমি কি করলা, নানান রকম এতগুলি প্রশ্ন কি তার পক্ষে সম্ভব এটা একজন মেয়েকে দিতে পারে? তো দেখা যায় এইসব বিড়ম্বনার শিকার হওয়ার কারণে অনেক মেয়ে কিন্তু এই অভিযোগগুলি যথাযথ কর্তৃপক্ষের কাছে করতে যায় না, আইনের আশ্রয় নিতে যায় না। এমনকি এই সামাজিক বিচারটা করতে গেলেও সেখানেও এই তথাকথিত এই মাতব্বররা বা তথাকথিত এই সর্দাররা যে কাজগুলি করে সেগুলির কারণে কিন্তু কোনো মেয়ে দেখা যায় বিচার দায়ের করেও সে একটা বিপদে পড়ে যায়, সমাজে লাঞ্ছিত হয়, তখন সে আত্মহত্যার পথ বেছে নেয়। একইভাবে এই যে অবন্তিকার কথা বলা হলো, ও তো একই ঘটনা, বিচার দিয়ে যখন সে বিচার পেল না, দেখা গেল যে বিচারহীনতা বা বিচারের দীর্ঘসূত্রিতা এইসব কারণে কিন্তু এই অপরাধীরা ফাঁক ফোকর দিয়ে ছাড়া পেয়ে যায়। আর এই ছাড়া পেয়ে যাওয়ার কারণে তার সাহসও বেড়ে যায়, ফলে সে একটার পর একটা একাধিক ঘটনা সে ঘটনার সুযোগ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইহুদি মহিলার চুরির ঘটনা নিয়ে আসা হলো, তখন ইহুদিরা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তাকে অনুরোধ করলেন যে তুমি যে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করো যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিটা হালকা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওসামাকে বললেন, হে ওসামা, তুমি কি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপারে তুমি এই ব্যাপারে সুপারিশ করছো? শুনে রাখো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও হয় তাহলে তারপর আমি তার হাত কেটে দেব, চুরির অপরাধে। তাহলে ইসলাম এইভাবে বিচারের ক্ষেত্রে অবশ্যই সে নিরপেক্ষ বিচারটা করে, কখনো পার্সিয়ালিটি করে না। সুতরাং আমাদের বিচার ব্যবস্থাটা যদি সেরকম হতো যে অপরাধী যেই হোক না কেন শাস্তি তার হতেই হবে, আমাদের আইনে, আমাদের দেশের আইনেই হোক, অপরাধী যেই হোক না কেন তার যদি যথাযথ শাস্তিটা হতো, এবং যিনি ভিকটিম তিনি যদি বিচার দায়ের করার পরে যথাযথ বিচারটা পেয়ে যেতেন, তাহলে তিনি যেমন শান্তি পেতেন, আর যে অপরাধী তাকে দেখে দেশের মানুষ কিন্তু শিখতো। যেহেতু অপরাধীর বিচার হয় না, সেজন্য আরও দুষ্ট চক্রগুলি আরও মাথাচাড়া দিয়ে ওঠে, আর যেহেতু ভিকটিম সেও বিচার পায় না, ফলে সে কি করে আর কখনো এগুলি বিচারের সম্মুখীন হয় না। এবং এমনটাও দেখা যায় যে যখন কেউ এরকম অভিযোগ করে তখন পরক্ষণে ওই অভিযোগকারীকেই আবার হেনস্থার শিকার হতে হয়, না তুমি কেন অভিযোগ করলে, বা তাকে আর নানান রকম ভাবে হেনস্থার শিকার। অপরাধীর পক্ষ থেকে হুমকি ধুমকি তো আছেই, এটা তো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু সমাজের লোকরাই বরং তাকে হেয় প্রতিপন্ন করে। আরে তোমার দোষ না থাকলে সে কি এই কাজটা করতো? জি জি জি, জাযাকাল্লাহু খায়রান। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে যখন কোনো অপরাধ এরকম আমাদের কাছে অভিযোগ আসবে তখন অবশ্যই তার যথাযোগ্য বিচার আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি এবার আমরা আরও একটু অন্য প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করি, এতক্ষণ আমরা জানছিলাম যে অ্যাডাল্ট যারা তাদের ক্ষেত্রে এরকম যৌনকর্ম কিংবা ধর্ষণের ব্যাপারটা হতে পারে, তার শরীরের গঠন হোক কিংবা অন্য কোনো আকর্ষণ করা কোনো বিষয় হোক, এই সমস্ত বিষয়গুলো দেখে সে একে অপরের প্রতি আকর্ষিত হতে পারে। কিন্তু যখন একটা শিশু ধর্ষিতা হয়, যখন একটা অবুঝ বালিকাকে ধর্ষণ করা হয়, তখন সেই বিষয়টা মাথা নাড়িয়ে দেয় যে তার কোন জিনিসটা দেখে কিংবা তার কোন আচরণটা দেখে এই প্রাপ্তবয়স্ক একজন পুরুষ তার প্রতি আকর্ষণ পায়। একজন শিশুকে ধর্ষণ করাটা এটা পুরুষের একটা হিংস্রতা কিনা, বা এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে দেখুন, এই যে রেপ বা ধর্ষণ যেটাই আমরা বলি না কেন, এটা হিংস্রতা আমরা বলতে পারি না, বরং এটা পুরুষের লালসার একটা বহিঃপ্রকাশ। এখন যখন শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা কিংবা গৃহ টিচার হোক, তো তার ক্ষেত্রে যখন অভিভাবকদের এক্ষেত্রে সচেতন হওয়া উচিত। যখন কোনো শিক্ষককে সে দেখবে যে তার এই বাচ্চার প্রতি তার আকর্ষণটা অনেক বেশি, সে অবাঞ্ছিত তাকে আদর স্নেহ করছে যেটা তার উচিত নয় বা যেটা প্রয়োজন নাই, কিন্তু যে অধিক বেশি করে ফেলছে, সেসবগুলো অভিভাবক অবশ্যই খেয়াল করা দরকার। যদিও বাচ্চা ছোট হোক, 6 বছর 8 বছর যাই হোক না কেন। আবার দেখুন, এই সাথে আমরা আরও কিছু বলি, যেমন ধরুন যে গাড়ির ড্রাইভার আছে, তো ড্রাইভার তার জায়গায় থাকবে, কিন্তু দেখা যায় যে ড্রাইভার প্রতিদিন যেহেতু বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, তো একটু অতিরিক্ত আদর তাকে করতে যায়। এই অতিরিক্ত আদর
আজকে, কালকে, পরশু এই করতে করতে কিন্তু দুর্ঘটনা ঘটেই যাবে। অনুরূপভাবে গৃহ টিচার সে যদি তার মেয়ে কারো অভিভাবকের মেয়েকে পড়ায়, কারো মেয়েকে পড়ায়, তাহলে সেক্ষেত্রে অভিভাবককে সচেতন থাকা দরকার যে আসলে তার আচরণটা কত দূর গড়াচ্ছে, কোন দিকে যাচ্ছে, সে কি শুধু পড়াচ্ছে নাকি পড়ার বাইরেও আরও কিছু করার সে চেষ্টা করছে। এই বিষয়টা অভিভাবককে বিশেষভাবে খেয়াল করা দরকার। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানেও অভিভাবককে মাঝে মধ্যে গিয়ে খোঁজখবর নেওয়া দরকার যে তার সাথে, তার সন্তানের সাথে শিক্ষকদের আচরণটা কেমন হয়। মাঝে মধ্যে দূর থেকে লক্ষ্য করা কিংবা খেয়াল করা কিংবা পর্যবেক্ষণ করা, কোনো শিক্ষক তাকে একটু অতিরিক্ত স্নেহ করে কিনা, অতিরিক্ত ভালোবাসে কিনা, বা আদরের ছলে তাকে হয়তো দেখা গেল আদর করতে গিয়ে জড়াই ধরলো কিনা, এইসব বিষয়গুলি আসলে খেয়াল করা দরকার। কারণ এগুলি থেকেই কিন্তু একসময় দেখা যাবে যে সে তার মধ্যে পাশবিকতা জেঁকে বসবে আর সে তখন দুর্ঘটনা ঘটেই ফেলবে। এই জন্য আমাদের অভিভাবকদেরকে সচেতন হওয়া দরকার, সাবধান থাকা দরকার। জাযাকাল্লাহু খায়রান। আমরা আরও একটি চমৎকার বিষয় জানতে পারলাম। এরপরে যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এরকম সংবাদপত্রের নিউজ আসে, যখন কোনো নারীর একটা গ্রুপ হোক কিংবা একাকী হোক, যখন সে নির্জনে যায় এবং আশেপাশে কেউ না থাকে, যদি সেইখানে ঘটনাক্রমে একজন বা দুইজন বখাটে চলে আসে, সেই জায়গাতেও এরকম ধর্ষণের মতন ঘটনা ঘটে যায়। আবার দুজন শিক্ষার্থী কিংবা কয়েকজন শিক্ষার্থী তার পুরুষ বন্ধুদের সঙ্গে ঘুরতে গেল, জায়গাটা নির্জন হলো, সেখানে তারা একে অপরেরকে ধর্ষণের মতো অপরাধে জড়িয়ে পড়লো। এই যে নির্জন স্থানে যাওয়া কিংবা উভয়ের সঙ্গে একাকী হয়ে যাওয়া, এই একাকী পরিবেশটা কিংবা নির্জন জায়গাটা কোনো অংশে দায়ী কিনা এই ধর্ষণের কারণে? দেখুন, আসলে জায়গা তো দায়ী নয়, কারণ জায়গায় তো মানুষ যায়, জায়গা তো চলে আসে না। এখন যেখানে আমি যাচ্ছি সেখানে প্রত্যেকটা ছেলে বা মেয়েকে চিন্তা করা দরকার যে আমি ওখানে যাচ্ছি ওটা আমার জন্য কতটুকু নিরাপদ, কিংবা ওখানে যাওয়া আমার জন্য সমীচীন কিনা, বা আমি ওখানে যে যাচ্ছি সেখানে যাওয়ার ক্ষেত্রে আমার সাথে আমার সেফগার্ড আমার কিছু আছে কিনা, আমি নিজেকে কতটা নিরাপদ করতে পারবো। এই জিনিসটা একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে অবশ্যই চিন্তা করা দরকার যে আমার ওখানে যাওয়াটা আমার জন্য সমীচীন কিনা, আর আমি ওখানে যাচ্ছি সেখানে আমার মাহরাম আছে কিনা। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো প্রাপ্তবয়স্ক মহিলা, কোনো নারী সে একাকী ভ্রমণ করবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে কোনো মাহরাম পুরুষ না থাকবে। মাহরাম পুরুষ মানে হচ্ছে যার সাথে বিবাহ নিষিদ্ধ, বাপ, নিজের ভাই বা নিজের চাচা, আপন মামা, আপন খালু, এই ধরনের মাহরাম স্তরের যে সমস্ত পুরুষ আছেন তাদের সাথে না নিয়ে একাকী কোনো মহিলাকে কোথাও সফর করতে নিষেধ করা হয়েছে। অথচ এখানে দেখি আমরা বন্ধু, সে তো মাহরাম নয়, বন্ধুর সাথে যাচ্ছে, সহপাঠী সে তো মাহরাম নয়, তার সাথে যাচ্ছে, শিক্ষক সে তো মাহরাম নয়, তার সাথে যাচ্ছে। ফলে দেখা যায় নির্জনতায় সুযোগ পেয়ে এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নারী সে কোনো পুরুষের সাথে একাকী হবে না, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান, তাহলে তৃতীয় জন শয়তান তো উস্কে দেয় এগুলা। এই জন্য আমাদের সবসময় সাবধান থাকাটা কর্তব্য, সতর্ক থাকা কর্তব্য। আমরা ওইখানে যাব না, বা নারীদেরকে আমরা বলছি যে ওখানে আমরা যাব না যেখানে গেলে আমার বিপদের সম্ভাবনা থাকতে পারে, সেগুলি এড়িয়ে চলতে হবে। এইখানে একটা বিষয় বলতে চাই যে ইসলাম কতটা আপডেট, যে ইসলাম জানে যে এই জায়গায় গেলে এই বিপদটা ঘটতে পারে, এই কাজটা করলে এর প্রতিফলটা এরকম আসতে পারে। সেজন্য বহু আগে থেকেই ইসলাম মানুষকে সতর্ক করে গেছে যেন এরকমভাবে হেনস্থার শিকার যেন সে না হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আপনার সাথে আমি আরেকটু যোগ করতে চাই, সেটা হলো দেখুন, ইসলাম শুধু আপডেটই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের প্রবৃত্তি বা তাদের প্রকৃতি সম্পর্কে আল্লাহ জানেন। যে কারণে আল্লাহ সূরা ইসরার 32 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশাতা ওয়া মাকতা, তোমরা জিনার নিকটবর্তী হও না, মানে জিনার ব্যভিচারের নিকটবর্তী করে দেয় এমন কোনো কারণের কাছেও তোমরা যাইও না। এটা হচ্ছে নিকৃষ্ট পথ, এটা হচ্ছে ঘৃণিত উপায়। তাহলে আল্লাহ কিন্তু আগে থেকে সাবধান করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 151 নম্বর আয়াতে তিনি বলেছেন যে তোমরা গোপন এবং প্রকাশ্য কোনো অশ্লীলতার নিকটবর্তী হও না, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক। অথচ আমরা এখন দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা বিভিন্ন সময় বিভিন্ন পার্কের মোড়ে অথবা দেখা যায় কোনো হাইওয়ে রোডের পাশে বসে থেকে নারী পুরুষ একাকী গল্পগুজব করছে, এবং সেটা শুধু দিনের বেলায়ও নাই, সেটা কিন্তু রাত্রেও করে। বিশেষ করে আপনি যদি ঢাকার টিএসসি চত্বরের আশপাশে কোথাও যান তাহলে দেখবেন যে সেখানে নারী পুরুষের অবাধ চলাফেরা কিংবা মেলামেশা কিংবা একাত্রে বসে থাকা, এগুলি তো মানে সচরাচর ব্যাপার, এটাকে তারা কিছুই মনেই করে না। তাহলে এসব যখন করবে তখন নিশ্চয়ই
দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। থাকবে। জি, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে নির্জন জায়গাটা বেছে নেওয়া কিংবা সেখানে একান্তে গিয়ে গল্প করাটা এগুলো ভালো ফলাফল বয়ে আনে না। এজন্য অবশ্যই নারীকে সচেতন হতে হবে, নারীকে তার ইজ্জত সম্পর্কে জানতে হবে এবং তাকে যেই সমস্ত কোম্পানিগুলো হোক কিংবা তাকে যে সমস্ত আধুনিকতা হোক, যে সব প্রতিষ্ঠানগুলো হোক, তাকে স্বাধীনতার নাম দিয়ে হোক কিংবা অন্য কোনো বিষয় দিয়ে হোক, তাকে বাইরে বের করার চেষ্টা করলেও, তার শরীরের পোশাক খোলার চেষ্টা করলেও তাকে সাবধান থাকতে হবে। জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ, আজকের 7ম পর্ব। 7ম পর্বের প্রতিপাদ্য বিষয় হলো শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের যৌন নির্যাতন, কারণ ও প্রতিকার। আমরা অনেকগুলো কারণ সম্পর্কে জানলাম। যদি এইবার আমরা প্রতিকার কিংবা এখান থেকে আমরা কীভাবে ফিরে আসতে পারি, কীভাবে আমাদের সমাজে এই যৌন নির্যাতনকে অথবা ধর্ষণকে কমিয়ে আনতে পারি, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। এবার স্যারের কাছে যে বিষয়ে জানতে চাইবো সেটা হচ্ছে যে সন্তানদের চলাফেরা করা, দেখা যায় যে সে সন্তানটা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, তার মহিলা বন্ধু বেশি নাকি পুরুষ বন্ধু বেশি, বিপরীত লিঙ্গের প্রতি তার কেমন চলাফেরা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো যদি পরিবার থেকে মেনটেন করা হয়, যদি পরিবার থেকে নজরদারি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ধর্ষণের হারটা কমে আসতে পারে কিনা, বা পারিবারিক যে বিষয়টা সেটা কতটুকু ভূমিকা রাখে এই ক্ষেত্রে? জি, অবশ্যই। এটা তো অবশ্যই পরিবারকে সচেতন হওয়া দরকার এবং এইসব যদি খেয়াল রাখে তাহলে শুধু শ্লীলতাহানির ঘটনা কমবে সেটাই নয়, বরং একজন শিক্ষার্থী তার লেখাপড়ার মান কিংবা তার চলাফেরার যেটা পর্যায়, এগুলোও কিন্তু পরিশীলিত হবে। একজন ছেলে সে লেখাপড়া কি করছে বা করছে না, সেটা একজন অভিভাবকের যেমন পর্যবেক্ষণ করা দরকার। সে বাড়িতে কতটুকু পড়ে, স্কুলে গেলে সে হাজিরা কতটুকু থাকে, আবার স্কুলে সে কতটুকু অবস্থান করে, কিংবা কলেজে গেলে সে কলেজেই থাকে কিনা বা কলেজ থেকে বের হয়ে যায় কিনা। ইউনিভার্সিটিতে গেলে তখন তো একজন ছেলে বলা যায় একটা ছেলে একটা মেয়ে, তখন কিন্তু সে ম্যাচিউরড। তারপরও অভিভাবক এর উচিত হলো মাঝে মধ্যে খোঁজখবর নেওয়া, শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে সম্পর্কে জানা, বা একান্ত যারা মানে তার কাছের টিচার তাদের কাছে তার খোঁজখবর নেওয়া। তাতে কি হবে, তাহলে এই ছেলে অন্তত অন্যদিকে চলে যাওয়ার কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্লাস ফাঁকি দেওয়ার এই সমস্ত প্রবণতা থেকে সে অন্তত অনেকটাই সে কিন্তু মুক্ত থাকবে। আবার ধরেন এই যে কলেজে বা ইউনিভার্সিটিতে, এখন তো স্কুলে শুরু হয়ে গেছে ডেটিং করা। এইসব ছোট অপ্রাপ্ত বয়স্ক দেখা যায় ছেলেমেয়েরা, তারা যে ডেটিং করে, এটা কিন্তু একটা আশ্চর্য বিষয়। এটা তখন কখন করতে পারে, যখন সে শিক্ষককে ফাঁকি দিতে পারে, যখন সে অভিভাবককে ফাঁকি দিতে পারে, তখন কিন্তু করে। ওই স্কুলের নাম করে কলেজের নাম করে চলে গেল, আর সে কিন্তু স্কুলে গেল না, তাহলে তার দ্বারা তো দুর্ঘটনা ঘটতেই পারে। সুতরাং সেজন্য অভিভাবকের সচেতন হওয়া দরকার। আবার তার বন্ধু বান্ধব কে, এগুলি অবশ্যই খেয়াল করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর বিমা ইউখালিলু। প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে, তার আচার আচরণ সে কিন্তু গ্রহণ করে। সুতরাং তোমাদের প্রত্যেকের খেয়াল করা দরকার যে সে কার সাথে বন্ধুত্ব করছে। তাহলে এটা কিন্তু সাধারণ মানুষের ব্যাপারে। তাহলে আমরা অভিভাবক, আমরা পিতামাতা, আমরা কিন্তু অবশ্যই আমাদের সন্তানদের কিংবা অভিভাবক তার শিক্ষার্থীর অবশ্যই খোঁজখবর নেবে বন্ধুকে। এই জায়গাটায় আমরা পিতামাতার যে ভুলটা করেন সেটা হচ্ছে যে একজন তার ছেলে এবার তার মেয়ে বন্ধুকে নিয়ে সে বাড়িতে আসে, চলাফেরা করে, বাড়িতে পড়াশোনা করে, এমনকি তার বেডরুম পর্যন্তও চলে যায়। সেখানে পিতামাতা তাকে কোনো কিছুই বলে না এবং তারা সেটা আরও আনন্দের সঙ্গে গ্রহণ করে। অনেক সময় দেখা যায় যে আমার ছেলেটা সবার সঙ্গে মিশছে, ভালো আছে, আমার মেয়েটা তার ছেলে বন্ধুর সঙ্গে মিশছে, ভালো আছে। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই একটা পরিবারকে মেনটেন করা প্রয়োজন। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? অবশ্যই একটা ছেলের বন্ধু ছেলে হবে, একটা মেয়ের বন্ধু মেয়ে হবে, কিন্তু যখনই এর ব্যতিক্রম ঘটবে তখনই এখানে দুর্ঘটনা ঘটবে। এটাই স্বাভাবিক। আর দেখা যায় তখন এই যে ছেলে তার মেয়ে বন্ধুকে বা গার্লফ্রেন্ডকে নিয়ে বাসায় আসছে, কিন্তু যখন দেখা যায় যে এরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন এই দুইজনের মধ্যে বিয়ে দেওয়া দরকার, তখন কিন্তু বাপ দেখবে যে ওই মেয়ের বাপের সম্পদ কি আছে না আছে, তার স্ট্যাটাসের সাথে ও যায় কি না, এগুলি কিন্তু তখন দেখবে, আচ্ছা আগে দেখছে না। তাহলে এইসব ঘটনাগুলি থেকে আমরা বুঝতে পারি যে আসলে এতটা স্বাধীনতা দেওয়া কিংবা এতটা আধুনিক হওয়ার চেষ্টা করাটা এটা আদৌ ঠিক না। এটা কখনো ভালো ফলাফল বয়ে নিয়ে আসে না। বরং এক্ষেত্রে অবশ্যই অভিভাবককে, পিতামাতাকে সচেতন হওয়া দরকার যে আমার ছেলে কোনো খারাপ ছেলের সাথে যেন না মেশে। মেয়ে তো দূরের কথা, মেয়ে তার গার্লফ্রেন্ড কেন, তার স্ত্রী হবে যখন সে প্রাপ্তবয়স্ক হবে। আমি তাকে বিবাহের ব্যবস্থা করে দেব,
তাই না? এইটা অভিভাবকের চিন্তা হওয়া দরকার, তার ছেলেকে বোঝানোর দরকার। একইভাবে মেয়েকেও বোঝানোর দরকার যে না, আমি তোমার জন্য আমি পাত্র দেখে দেব। হ্যাঁ, তোমার পছন্দ থাকলে আমি সেটাকে অগ্রাধিকার দিতে পারি, যদি দিন, ধর্ম, আমাদের স্ট্যাটাস সব কিছুর সাথে মেলে, তখন আমি তোমাকে দেখবো। স্ট্যাটাস বলতে কুফু, যেটা আমি এটাকে মানে ইংরেজিতে বললাম, কুফু যদি হয় তাহলে আমি তোমারটাকে, তোমার পছন্দটাকে আমি অবশ্যই গুরুত্ব দিব। কিন্তু যদি তুমি দিনদারির বাইরে যাও, যদি তুমি এই কুফুর বাইরে যাও, তাহলে সেটা কিন্তু আমার পক্ষে মানা সম্ভব হবে না। সুতরাং তোমাকে আগে থেকে সাবধান করছি, তুমি কোনো বয়ফ্রেন্ড তোমার থাকবে না, তুমি মেয়ে, তোমার মেয়ে ফ্রেন্ড থাকবে। জি, তুমি ছেলে, তোমার গার্লফ্রেন্ড থাকবে না, তোমার ছেলে বন্ধু থাকবে, বয়ফ্রেন্ড থাকবে। তুমি কেন অন্যের সাথে মিশবে, তাই না? এই শাসন, এই অনুশাসন, ইসলামিক এই নীতিমালা পরিবারে যদি থাকে, তাহলে ইনশাল্লাহ এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। এর পরবর্তীতে যে বিষয়ে জানতে চাইবো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় ছোট ছোট পোশাক কিংবা অশালীন পোশাক, এগুলো অনেক সময় যৌনতার দিকে এগিয়ে দেয়। সেই ক্ষেত্রে একজন নারীর কিংবা একজন পুরুষের এই পোশাকটাকে শালীন রাখাটা ধর্ষণ থেকে তাকে বাঁচিয়ে দিতে পারে কিনা, বা তার পোশাকটা কতটা শালীন হওয়া প্রয়োজন? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বের প্রেক্ষাপটে এখন মানুষ শর্টকাট পোশাক পরাটাকে বেশি পছন্দ করছে। আর আল্লাহ কিন্তু সূরা আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য বেশভূষার আবরণ নাজিল করেছি, যার মাধ্যমে তোমাদের সৌন্দর্য বিকশিত হবে এবং তোমাদের ইজ্জত আবরু এটা রক্ষা হবে। আমি অনুবাদ বললাম, ভাবানুবাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন পোশাক নাজিল করার উদ্দেশ্য হলো, একদিকে পোশাকটা হলো সৌন্দর্যের মাধ্যম, কারণ একজন মানুষ বিবস্ত্র থাকলে তার দিকে কিন্তু কেউ তাকাতে পারে না, তাই না, স্বাভাবিকভাবে। আর একজন মানুষ যত শালীন পোশাক পরবে, অন্য মানুষ কিন্তু তাকে দেখবে, তাকে অনুকরণ করবে যে না, এর পোশাকটা সুন্দর লাগছে, দেখে ভালো লাগছে, তাই না? তাহলে একজন পুরুষ মানুষের কথা কিন্তু আমি বলছি। একজন পুরুষ অনেক সময় আমরা দেখি যে পাগল লোক রাস্তায় বসে থাকে, তা কিন্তু বিবস্ত্র অবস্থায়, তার দিকে আমরা তাকাতে পারি না। তাহলে একজন ভদ্র মানুষ কি করে এই পোশাকের নাম করে এই শর্টকাট পোশাক পরবে, অশালীন পোশাক পরবে? ছেলেরা এখন হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরছে, কি আশ্চর্য! অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, তাহলে এই পর্যন্ত ঢেকে রাখা তার ফরজ। অথচ সে হাসতে খেলতে গরমের দোহাই দিয়ে সে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরছে। এইটা কোনো ভদ্র মানুষের আচরণ নয়, এটা কোনো ভদ্রতার পরিচয় নয়। তাহলে একজন পুরুষ যখন এটা করছে, মেয়েও কিন্তু তাকে দেখে দেখে অনুকরণ করছে। তাহলে মেয়েও কি করছে? সে শর্টকাট পোশাক পরছে, 3/4 পরছে, আবার কোনো মেয়েরা হাফ প্যান্টও পরছে, আবার কোনো টি শার্ট পরছে। তাহলে এগুলি তো আমাদের জন্য কোনো কল্যাণকর নয়। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, আন্নাসু হারিসুম মিম্মা মুনিয়া, মানুষকে যে জিনিস থেকে নিষেধ করা হয় সেই দিকে সে বেশি আকৃষ্ট হয়। তাহলে পোশাক শর্টকাট আছে, ওই দিক তাকাতে হবে না, কিন্তু ওই দিকে চোখটা বেশি যায়, চোখটা বেশি যায়। তাহলে দুর্ঘটনা এখান থেকেই ঘটে। শুধু ইসলামী নয়, অন ইসলামিক বহু মনীষীও এই পোশাকের ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে কিন্তু বলেছেন। আমরা দেখি যে ভারতের জগৎগুরু মাতা মহাদেবী তিনি একটা কথা বলেছিলেন যে মেয়েদের আরবদের মতো পোশাক পরা দরকার। মানে উনি বোরকাটা বলতে পারেন নাই, বলছেন মেয়েদের আরবদের মতো পোশাক পরা দরকার। কারণ আধুনিকতার নামে মেয়েরা যে পোশাক পরে, এরা পুরুষদের ইপটিজিং করা সামিল। এই কথাটা আমরা দেখতে পাই যে দৈনিক ইনকিলাবে 19 ফেব্রুয়ারি 2017 সালে রিপোর্টটা প্রকাশ হয়েছিল, একটা বড় রিপোর্ট। তার মধ্যে উনি এই কথাটা বলেছেন যে মেয়েদের আরবদের মতো পোশাক পরা দরকার। তাহলে তিনি একজন মহিলা হয়ে অনুভব করছেন কিন্তু যে মেয়েদের এই শর্টকাট পোশাক পরাটাই কিন্তু পুরুষদের আকৃষ্ট করে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। তিনি বলেছেন যে একটা দীর্ঘ হাদিস, সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে আমি তাদেরকে এখনো দেখিনি। তার মধ্যে অন্যতম হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ওই শ্রেণীর মহিলা যারা পোশাক পরিধান করে উলঙ্গ, তারা নিজেদেরকে পুরুষদের দিকে আকৃষ্ট করে, আর পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয়। রাসূল বললেন যে ওরা জান্নাতে প্রবেশ করবেন না, জান্নাতের সুগন্ধিও পাবেন না। তাহলে আল্লাহ রাসূল কিন্তু বলে গেছেন এই যে শর্টকাট পোশাক পরা, এখন জিপসি টাইপ পোশাক পরে, কেউ দেখা যায় ম্যাগি হাতার পোশাক পরিধান করছে। তার এইসব মেয়েরা আবার দেখা যায় যে একজন মেয়ে যখন টি শার্ট পরে আর তার বুকে যখন কোনো ওড়না থাকে না, তখন সেই মেয়েটা যতই আধুনিক হোক, একজন শালীন ভদ্র পুরুষ কখনো তার দিকে তাকাবে না। এটাই স্বাভাবিক। এমনিতে তো ইসলামে হারাম,
তাকাবে না, পুরুষ কোনো অপরিচিত না হলে নারীর দিকে তাকাবে না, এটা ঠিক। কিন্তু এখন আমি পাশাপাশি সিটে হয়তো আমার সামনে দুটো মেয়ে বসে আছে, কতক্ষণ আমি দৃষ্টিকে এদিক ওদিক ঘুরে রাখতে পারবো? অসম্ভব হয়ে যায় অনেক ক্ষেত্রে। আপনি মানে বলা যায় ট্রেনে বসে আছেন, তা ট্রেনে এসে দেখা যায় সামনাসামনি সিট হয় অনেক সময়, বিশেষ করে যেগুলি এসি সিটগুলিতে কিংবা যেগুলি ধরেন যে বারতে, এগুলো অনেক সময় বসতে হয়। তখন যদি সামনাসামনি এই ধরনের মহিলা থাকে, কতক্ষণ আমাকে সামনাসামনি এবং দৃষ্টি অবনত করে রাখা যায়? সমস্যা না? সুতরাং এইসব ক্ষেত্রে তখন দেখা যায় যে এইসব দুর্ঘটনাগুলি, যদি সেখানে পুরুষ দেখা যায় একজন যুবক একজন যুবতী থাকলো, ওই কম্পার্টমেন্টে যদি আর কেউ না থাকে, মানে ওই বার্তে যদি আর কেউ না থাকে, তখন কি দুর্ঘটনা ঘটবে না? স্বাভাবিকভাবেই ঘটতে পারে। আমরা এই ক্ষেত্রে আর একটা জিনিস আমরা যুক্ত করতে পারি যে ভারতের কেরালা প্রদেশের জনৈক ধর্মযাজক খ্রিস্টান পাদ্রী, তিনি একদিন বললেন যে যে সমস্ত মেয়েরা জিন্সের প্যান্ট পরে আর টি শার্ট পরে, ওদেরকে পাথরের সাথে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া দরকার, কারণ বাইবেলে এই ধরনের শাস্তির কথা আছে। তিনি আরও বললেন, যারা এই ধরনের পোশাক পরে আমাদের এই চার্চে আসে, তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া দরকার, কারণ ওদের কারণেই পুরুষরা আকৃষ্ট হয়। তাহলে শুধু ইসলাম বলেন এই পোশাকের কথা, এটা কিন্তু অনইসলামিক মনীষীরাও বলেছেন, তারা এটা চিন্তা করেছেন। এই রিপোর্টটা প্রকাশ হয়েছিল 2019 সালের যুগান্তর পত্রিকার 1 মার্চ। তাহলে আমরা দেখি যে আমরা শুধু নিজেরাই বলছি যে ইসলাম শুধু বলছে, এটা না, যারা আসলে সচেতন অমুসলিম তারাও কিন্তু বিষয়টা অনুভব করেছেন যে একজন মেয়ের পোশাকটা আসলে কেমন হওয়া দরকার, একটা নারীর পোশাকটা কেমন হওয়া দরকার, যাতে তাকে স্বাধীন মনে হয়, যাতে তাকে ভদ্র মনে হয়, এবং যার কারণে তার প্রতি একজন পুরুষ আকৃষ্ট না হয়। তাহলে পোশাকটা সেরকম হওয়া উচিত। আমরা এই বিষয়টা উদাসীন না হয়ে বরং এই বিষয়ে সচেতন হওয়া দরকার। একজন মানুষ যত বেশি সুন্দর পোশাক পরবে, তাতে তত বেশি ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, পুরুষ হোক আর নারী হোক। যত উলঙ্গ পোশাক পরবে, তত সে কিন্তু নিগৃহীত হবে ভদ্র সমাজের কাছে। সুতরাং আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করব। শিক্ষা প্রতিষ্ঠানে এইসব অশালীন পোশাক পরাটাও দেখা যায় যৌন নির্যাতন কিংবা যৌন হয়রানির এটা একটা অন্যতম কারণ। যে মেয়েটা পোশাক বোরকা পরে যায়, সেই মেয়েটাকে কিন্তু সবাই ইপটিজিং করে না মানুষ। আর যে মেয়েটা উলঙ্গ থাকে, দেখতে ভালো লাগছে, তখন তো তাকে বন্ধুরা বলবেই, হ্যাঁ হেভি ফাইন লাগছে, জি, এবং বিভিন্ন রকম কথাবার্তা তাকে শুনতে হয়। এই জন্য অবশ্যই পোশাকের গুরুত্ব আছে এবং শালীন পোশাক পরা আমাদের সবার জন্য কর্তব্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে শিক্ষাঙ্গনে অনেক রকম যৌনতার বিষয়গুলো চলে আসে, সেই ক্ষেত্রে একটা শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন পদক্ষেপগুলো অনুসরণ করবে যেন সেইখানে যৌন হয়রানিমূলক কোনো কার্যক্রম না হয়? প্রথমেই যেটা বলবো, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ, তারা যদি প্রথমেই একটা ব্যবস্থা নেন, আগে যেটা বলে এসেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানকে আলাদা করা, মেয়েদের জন্য মেয়েরা, ছেলেদের জন্য ছেলেরা, অর্থাৎ মেয়েদের জন্য সব মহিলা শিক্ষিকা থাকবে, কর্মকর্তা কর্মচারী মহিলা থাকবে, তারা ওখানে পড়বে। আর ছেলেদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠানে, এখানে শিক্ষক থাকবে, কর্মকর্তা কর্মচারী সব পুরুষ থাকবে, কোনো মহিলা থাকবে না। এভাবে যদি হতে পারে, তাহলে কিন্তু এটা প্রথমত আমাদের এই কাজটা করলে এই সমস্যার সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি পৃথক শিক্ষা প্রতিষ্ঠান করা সম্ভব না হয়, তাহলে অন্তত শিফটিং ব্যবস্থা পৃথক করা দরকার। পৃথক শিফটিং ব্যবস্থা যদি হয়, মেয়েরা আলাদা পড়বে, ছেলেরা আলাদা পড়বে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা নাই। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে একটা জিনিস করা দরকার, সেটা হলো যথাযথ পর্দাপোশীদের ব্যবস্থা করা দরকার। একটাই ক্লাসে দেখা যায় ছাত্রও আছে, ছাত্রীও আছে, আবার শিক্ষা দিচ্ছেন একজন পুরুষ টিচার। তাহলে হতে পারে যে আমরা এখন তো আধুনিক যুগ, তাই না, আমরা প্রজেক্টরের মাধ্যমে, মেয়ে যারা আছে তারা প্রজেক্টরের মাধ্যমে দেখবে, প্রয়োজনে সাউন্ড সিস্টেম থাকবে, মেয়েরা প্রয়োজনে স্যারের সাথে কথা বলবে, স্যারও মেয়েদের সাথে কথা বলবে, যেন ব্ল্যাকবোর্ড যেটা আছে কিংবা হোয়াইট বোর্ড যেটা আছে সেখানে যেন মেয়েরা দেখতে পারে, পর্দাপোশীদের এত সুন্দর হবে। কিংবা যদি প্রজেক্টরে থাকে, তাহলে তার ওখানে কোনো সমস্যা নেই। তাহলে ছেলে এবং মেয়েদের মাঝখানে আলাদা আড়াল থাকলো, পর্দা থাকলো। একইভাবে পুরুষ টিচারের সামনে যেন মেয়েদেরকে দেখতে না পায়, ওই জন্য আলাদা পর্দার ব্যবস্থা থাকলো, এবং তিনি লেকচার দিবেন, তিনি লিখবেন, সবগুলি প্রজেক্টরের মাধ্যমে হবে। যদি কোনো মেয়ে কিছু বুঝতে না পারে, তাহলে সাউন্ড সিস্টেম থাকবে, সে যেন ওখানে বলতে পারে যে স্যার আমি এই জিনিসটা বুঝিনি, আমাকে বুঝিয়ে বলেন। তাহলে উনি আবার বলবেন, আবার রিপ্লাই করবেন। তাহলে কি হবে, এই ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। আর এতগুলি যদি করা না যায়, তাহলে প্রত্যেকটি মেয়ে সে যেন কোনো শিক্ষকের সামনে একাকী না হয়, কোনো মেয়ে সে যেন তার বন্ধুর সাথে কখনো একাকী না হয়। মেয়েটা যেন যথাযথ পর্দাপোশিদা সে পালন করে, সে যেন
প্রতিষ্ঠানে আসে, তাহলে আমরা আশা করি যে এগুলি থেকে ইনশাল্লাহ বেঁচে থাকা যাবে। আর আমরা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং সেই সাথে শিক্ষক মণ্ডলীর কাছে অনুরোধ করব, কোনো ছাত্রী যদি পোশাক বোরকা পরে আসেন কিংবা নেকাব পরে আসেন, তাহলে তাকে যেন নেকাব খুলতে বাধ্য করানো হয়, তাকে যেন তার ওই হেজাব খুলতে বাধ্য করা না হয়, বরং তাকে যেন উৎসাহিত করা হয় যে না, তুমি ধন্যবাদ তোমাকে, যে তুমি এই বয়সে এই নেকাব পরে আসছো, হেজাব করছো, ধন্যবাদ তোমাকে, তুমি আরও ভালো করো, তুমি আরও বেশি সামনের দিকে এগিয়ে যাও, তোমাকে ইসলাম পালন করার তৌফিক আল্লাহ দান করুন। এভাবে উৎসাহিত করা দরকার, তাকে নিরুৎসাহিত করা দরকার নয়, উচিত নয়। জাযাকাল্লাহু খায়রান। স্যার, আমরা আপনার কাছ থেকে অনেক বিষয় জানতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা শেষ যে বিষয়টি জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে ধর্ষণ বলি কিংবা যৌন নির্যাতন বলি অথবা এ সংক্রান্ত আরও যে সমস্ত বিষয়গুলো আছে, যদি একজন মানুষের ধর্মীয় জ্ঞান থাকে যে আমাকে আমার শালীন পোশাক পরতে হবে এবং পুরুষের প্রতি ওই রকম দৃষ্টিতে তাকানো যাবে না, একই রকমভাবে একজন পুরুষ সে তার দৃষ্টি অবনত রাখবে, আবার ধর্মীয় দিক দিয়ে সে নারীর দিকে তাকাবে না। এই যে ধর্মীয় জ্ঞান থাকাটা, এটা কতটা গুরুত্ব রাখবে এই ধর্ষণের মতো জিনিস থেকে পিছিয়ে রাখতে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন নাজিল করেন তখন তার প্রথম আয়াতই ছিল ইকরা, তুমি পড়ো, আর তার সাথে যুক্ত আছে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আমার পড়াটা যখন প্রতিপালকের নামে হবে, আমার পড়াটা যখন ইসলামী দিক নির্দেশনার মধ্যে হবে, তখন কিন্তু আমার মধ্যে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। প্রত্যেক শিক্ষার্থী সে যদি তার রবের উদ্দেশ্যে পড়ে, সে যদি ইসলামের উদ্দেশ্যে পড়ে, ইসলামী অনুশাসনটা সে যদি জানতে পারে, তাহলে তার এইভাবে বিভ্রান্ত হওয়াটা কঠিন হবে, মানে সে ওই দিকে যাবে না। যখন সে জানবে যে জেনার বেবিচারের শাস্তিটা হলে এই, দুনিয়াবী শাস্তি এই, পরকালীন শাস্তি এই। সহিহ বুখারীর 1386 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ বর্ণনা কিন্তু দিয়েছেন। তিনি বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে সেখানে তন্দুর তৈরি করার মতো একটা উনুন, সেখানে উনুনের ব্যবস্থা আছে, চুলা আছে, যার উপরের দিকটা সরু আর নিচের দিকটা হচ্ছে গোলাকার। তাহলে ওর মধ্যে প্রজ্বলিত আগুন আছে, যার মধ্যে কিছু উলঙ্গ নারী পুরুষ আছে। যখন আগুনের প্রকোপ বেড়ে যায় তখন তারা উপরের দিকে বের হয়ে আসার মতো হয়, যখন আগুনের প্রকোপটা কমে যায় তখন তারা ভিতরের দিকে ঢুকে যায়। আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম এরা কারা? তখন আমাকে বলা হলো যে এরা হচ্ছে ব্যভিচারী নারী পুরুষ, কবরে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত তার ওই শাস্তি চলতে থাকবে। তাহলে কবরের শাস্তি তো কতদিন হবে, কত বছর হবে, কত শতাব্দী হবে, কত সহস্রাব্দী হবে, এটা তো আমরা জানি না। একজন লোক যখন এটা জানবে তাহলে সে অবশ্যই ভয় পাবে, ওখান থেকে দূরে থাকার চেষ্টা করবে। সাথে সাথে ইসলামের শাস্তি যেটা দুনিয়াবী শাস্তি, সেটা যদি একজন পুরুষ জানে, একজন মেয়ে জানে, তাহলে নিশ্চয়ই এই পথে সে কখনো হাঁটবে না। এই জন্য দরকার ইসলামী জ্ঞান আমাদের জন্য বৃদ্ধি করা, ইসলামী জ্ঞান যাতে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের শিক্ষার্থীরা শেখে, সেই জন্য ব্যবস্থা করা। তাতে কি হবে, এই ইসলামী জ্ঞান যখন তার মধ্যে থাকবে তখন কিন্তু সে এই কাজগুলি করবে না। এটা অন্যায় জানবে, এটা পাপের কারণ জানবে, এটা কবিরা গুনাহ জানবে, তখন কিন্তু এর ধারে কাছেও সে যাবে না। আর এগুলি জানে না বলেই তো সেগুলোকে কিছু মনে করে না, মামুলি মনে করে যে এর কোনো শাস্তি আছে, অপরাধী সে মনে করে না। তাহলে অপরাধ সে জানবে কখন? যখন ইসলামী জ্ঞান তার মধ্যে থাকবে, যখন কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে থাকবে, তখন কিন্তু সে এটাকে অপরাধ হিসেবে জানবে, তখন সে এটাকে পাপ হিসেবে জানবে। আর তখনই সে এগুলি থেকে দূরে থাকা তার জন্য সহজ হবে, সে এগুলি থেকে দূরে থাকবে। এজন্য আমাদের দরকার যে বেসিক নলেজ, যেটা আমাদের ছেলেরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমাদের মেয়েরা সে বহু লেখাপড়া করুক, সে পিএইচডি হোল্ডার হোক বা আরও কিছু হোক, তার জন্য প্রথম যেটা দরকার সেটা হলো তার মৌলিক জ্ঞান, ইসলামের মৌলিক জ্ঞানটা তাকে দেওয়া দরকার। হারাম হালাল যাতে সে বুঝতে পারে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা যাতে পার্থক্য করতে পারে, সে তার নিজের জীবন সম্পর্কে, পরকাল সম্পর্কে যেন সে জানতে পারে, এইসব জ্ঞানগুলি তাকে দেওয়া দরকার। তাতে করে আমাদের সমাজ যেমন ভালো হবে, আমাদের মানুষ যেমন আদর্শ মানুষ হবে, আমাদের ছেলেটা তেমনি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে, সে জান্নাতি মানুষ হবে। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ধর্মীয় জ্ঞানটা, ইসলামী অনুশাসন, ধর্মীয় জ্ঞান যেমন দেওয়া দরকার, ঠিক তেমনিভাবে ইসলামী অনুশাসনটা বজায় রাখা দরকার। তাহলে ইনশাল্লাহ আমাদের পরিবেশটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ ঠিক হবে। জাযাকাল্লাহু খায়রান। আমরা শেষ দিকে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন আলহামদুলিল্লাহ, এবং আমরা আপনার মাধ্যমে অনেক জ্ঞান আহরণ করলাম, অনেক বিষয় জানলাম। আমরা চেষ্টা করবো এই সমস্ত বিষয়গুলো মেনে চলার, ইনশাল্লাহ। মহান আল্লাহ আপনাকে ইহকালে পরকালে শান্তি ও মুক্তিদান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের যৌন নির্যাতন, কারণ ও প্রতিকার। এই বিষয়ে আমাদের সঙ্গে আজকের অতিথি হিসেবে ছিলেন মাসিক আত-তাহরিকের সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। আমরা তার কাছ থেকে অনেক বিষয় জানলাম। আমরা অবশ্যই এই সমস্ত বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব এবং অন্যকে মানতে উদ্বুদ্ধ করব।
আজকে এতটুকুই রাখছি। আজকের পর্বটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।